আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2025 সকলকে আজকের ব্যাংকিং অর্থাৎ ফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় পত্রের বীমার ধারণা ও নীতিমালা যেটা আছে এবং জীবন বীমার প্রকারভেদ অর্থাৎ বীমার অংশের ক্লাসে স্বাগত। আমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই এবং ক্লাসটি শেয়ার করে দিই। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আমরা আজকে এই বীমার অংশটা ইনশাল্লাহ শেষ করে দিব। এই জন্য সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় এবং ফ্রেন্ডদের মেনশন করে দিই। ওকে, সবাই একটু তাড়াতাড়ি চলে আসি। ওকে, আজকে আমরা এই অংশটা শেষ করে দিব, তবে তার আগে একটু সাজেশন দিয়ে দিচ্ছি কোনটা থেকে কয়টা সৃজনশীল আসবে বা এমসিকিউ আসবে এই সম্পর্কে অনেকেই হয়তো আপনারা জানেন না। তার জন্য মূলত আজকে প্রথমেই আমি একটু সাজেশন দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। ওকে, তাহলে আর সময় নষ্ট না করে আমরা মূল আলোচনা শুরু করি। সবাই একটু বন্ধুদের মেনশন করে দিন। আশা করি আপনাদের প্রথম পত্রের পরীক্ষা ভালো হয়েছে, ইনশাল্লাহ দ্বিতীয় পত্রের পরীক্ষাও আপনাদের ভালো হবে। প্রথমেই আমি বলে নিচ্ছি, আমাদের ব্যাংকিং এ দুইটা অংশ আছে, একটা হচ্ছে ব্যাংকিং পার্ট, একটা হচ্ছে বীমার পার্ট। টোটাল দুইটি অংশ আছে। এই যে একটা হচ্ছে আমাদের ক বিভাগ, একটা হচ্ছে খ বিভাগ। এই দুইটি বিভাগ রয়েছে। ক বিভাগে 1 অধ্যায়, 2 অধ্যায়, 4 অধ্যায়, 6 অধ্যায়, 9 অধ্যায়। এইখান থেকে টোটাল 60টি সিকিউ থাকবে। ঠিক আছে, ওকে। খ বিভাগ এইখান থেকে 10 এবং 11 অধ্যায় থেকে 4টি সিকিউ থাকবে। অনেকেই এটা জানেন না। প্রথম অংশ থেকে থাকবে 7টি, দ্বিতীয় অংশ থেকে থাকবে 4টি। মনে রাখবেন আপনার এটা বাধ্যতামূলক যে এইখান থেকে 5টি সিকিউ দেওয়া লাগবে, 5টি সিকিউ উত্তর করতেই হবে এবং দ্বিতীয় অংশ থেকে 2টি সিকিউ উত্তর করতে হবে। ঠিক আছে, আর এমসিকিউ থেকে সাধারণত এখান থেকে 20টি এমসিকিউ থাকে আর এই অংশ থেকে 10টি এমসিকিউ থাকে সাধারণত। উপর থেকে থাকে কয়টি? 20টি এমসিকিউ, নিচের অংশ থেকে থাকে 10টি এমসিকিউ। সৃজনশীল কিন্তু ফিক্সড, আপনার ক বিভাগ থেকে 5টি দেওয়া লাগবে, খ বিভাগ থেকে 4টি থাকবে, 2টি সিকিউ দেওয়া লাগবে। তুলনামূলকভাবে খ থেকে উত্তর করাটা সহজ, কিন্তু ক বিভাগ থেকে 7টি থেকে 5টি সিকিউ উত্তর করা তুলনামূলকভাবে জটিল। তো চলুন আমরা সহজ অধ্যায় কোনগুলো একটু বলে নিই। সাধারণত একদম সহজ 4 অধ্যায়, 6 অধ্যায়, 9 অধ্যায়, এগুলো খুবই সহজ। পাশাপাশি আপনাকে 10-11 করা লাগবেই, কোনো কথা নাই, না করলে আপনি 2টা সিকিউ দিতে পারবেন না। এছাড়া প্রথম অধ্যায়টাও সহজ বলা যায়। যদি বলেন কঠিন অধ্যায় কোনটা, শুধু দ্বিতীয় অধ্যায়টা একটু বড় আর জটিল। এছাড়া প্রত্যেকটা অধ্যায় ইজি। এবং আরো বলে দিচ্ছি, আপনাদের ফিনান্স ফার্স্ট পেপারটা প্রশ্ন অনেক জায়গায় কঠিন হয়েছে, অনেক বোর্ডে। একেবারে নিশ্চিত থাকুন সেকেন্ড পেপার কঠিন করবে না, সেকেন্ড পেপার ইজি প্রশ্ন করবে। যা ইনশাল্লাহ বলবো একদম হুবহু সেগুলোই আসবে এবং বিগত বছরগুলোতেও আসছে।
তো মনোযোগ সহকারে ক্লাসটি করুন, ইনশাল্লাহ দ্বিতীয় অংশ যেটা এই যে খ বিমার পার্ট, এটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছেন? এখন খ বিভাগ থেকে 3টি দেওয়া যাবে কি না, এত নির্দেশন দেওয়াই আছে। আপনাকে খ বিভাগ থেকে 2টি দিতে হবে, ক বিভাগ থেকে 5টি দেওয়া লাগবে। আগে ছিল সুযোগ যে খ বিভাগ থেকে 2টি, ক বিভাগ থেকে 4টি, আর একটা ইচ্ছা মতো এরকম থাকলে দিতে পারবে। কিন্তু এখন নির্দেশনা হয়ে গেছে এরকম যে ক বিভাগ থেকে 5টি, খ বিভাগ থেকে 2টি দেওয়া লাগবে, এই জন্য সুযোগ নাই। আচ্ছা, কুমিল্লা বোর্ড একটু কষ্ট করছে, যাই হোক, কিন্তু আপনাদের ইয়াটাই হবে না। আবারও বলছি, ইস বোর্ডে আপনার সেকেন্ড পার্ট কঠিন করবে না। ওকে, আচ্ছা স্যার এমসিকিউ ভালো হয়েছে, সেকেন্ড সিকিউ খারাপ হয়েছে। এই পড়াশোনা নিয়ে পড়তে আসছেন, যাই হোক আমি একটু পড়াই, তারপরে কথা বলবো। একটু পড়াইতে দেন, তারপরে ইনশাল্লাহ আপনাদের কথা শুনবো। প্রথমে যা আসবে সিকিউতে, যা আসবে গ হতে, সেটা আগে পড়াবো। বিমান নীতি থেকে প্রশ্ন আসবে, বিমান নীতি। স্যার এটা শিওর? 1000% শিওর, 100 সাথে একটা শূন্য দিয়ে দিলাম, শিওর। ওকে, তাহলে বিমান নীতিগুলো একটু পড়ে নেই। 1 নাম্বার, বীমাযোগ্য স্বার্থ। বীমাযোগ্য স্বার্থ এটা কি জিনিস? আপনি যেই সম্পদের বীমা করবেন, ওই সম্পদ আপনার নিজের হইতে হবে বা নিজের অধিকারে থাকতে হবে। মানে যে সম্পদের উপর আপনি বীমা করবেন, সেই সম্পদের উপর আপনার আর্থিক স্বার্থ, বীমাযোগ্য বীমাযোগ্য আর্থিক স্বার্থ থাকা লাগবে। আর্থিক স্বার্থ কিরকম একটু বুঝাই দেই। ধরেন বিষয়টা হচ্ছে এরকম যে আপনাদের শহীদ স্যার যদি চায়, তিনি কি পারবেন নাজমুল স্যারের যে গাড়ি, তার বীমা করতে? নাজমুল স্যারের গাড়ি বীমা করতে শহীদ স্যার পারবেন? পারবেন না। আবার শহীদ স্যার যদি চান, তিনি যেই বাসায় ভাড়া থাকেন, ভাড়াটিয়ার বাড়ি, তিনি থাকেন ভাড়া, ওই বাড়ি তিনি কি বীমা করতে পারবেন? কখনো পারবেন না। কিন্তু শহীদ স্যার চাইলে তার নিজের জীবনের উপর বীমা করতে পারবেন, কারণ তার নিজের জীবনের উপর অধিকার আছে। তার নিজের স্ত্রীর উপর তিনি বীমা করতে পারবেন। তার নিজের যদি মোবাইল থাকে, এই মোবাইলের উপর তিনি বীমা করতে পারবেন। তার মানে একদম কথাটা যদি সহজভাবে বলি, বীমাযোগ্য স্বার্থের নীতি হচ্ছে বীমাকৃত বিষয়বস্তুর উপর বীমা গ্রহীতার, মানে আমার একটা আর্থিক স্বার্থ থাকা লাগবে, নিজের হইতে হবে। আমার বন্ধুর গাড়ির বীমা আমি করতে পারবো না। আমার বাবার যে নামে যে বাড়ি, যে গাড়ি, সেটা আমার বাবা বীমা করতে পারবে, আমি পারবো না। তা এইটাকে বলা হয় বীমাযোগ্য স্বার্থ। তার মানে নিজের না হইলে, সেই সম্পদের উপর নিজের অধিকার না থাকলে বীমা করা যায় না। ইজ ইট ক্লিয়ার? বলেন প্রথম স্বার্থটা ক্লিয়ার কিনা? প্রথম নীতিটা যে বীমাযোগ্য স্বার্থ, সম্পত্তিটা নিজের হইতে হবে, অন্যের সম্পদের উপর বীমা আপনি করতে পারবেন না। ক্লিয়ার? ওকে, একটু কমেন্ট করে জানান, তারপর আমি যাবো। ওয়ালাইকুম আসসালাম। একটু কমেন্ট করে জানান বুঝতে পারছেন কিনা, আমি তারপরে নীতিটা যাব। ওকে, ঠিক আছে। তার মানে নিজের সম্পদ হওয়া লাগবে। পরেরটায় আসেন। চূড়ান্ত বিশ্বাসের নীতি। চূড়ান্ত বিশ্বাসের নীতি এখানে হচ্ছে, এই নীতিটা হচ্ছে কোনো কিছু লুকানো যাবে না, কোনো কিছু লুকানো যাবে না। যেমন
সাপোজ যে শহীদ স্যারের বয়স 30 বছর, তিনি সেটাকে লুকিয়ে বলতেছে না আমার বয়স হচ্ছে 24 বছর। অথবা আপনার বাড়ি দোতলা, দোতলা বাড়ি বীমা কোম্পানিকে না জানাই সেটাকে আপনি 5 তলা করতে গেছেন, তখন বাড়িটা ভেঙে গেছে। অথবা এরকম যে আপনাদের মধ্যে থেকে একটা উদাহরণ দেই, যেমন সাদিয়া, সাদিয়া তার একটা আল্লাহ না করুক একটা রোগ আছে, সেই রোগটাকে সে গোপন করছে, প্রকাশ করে নাই, যেন তার কিস্তিটা কম দেওয়া লাগে প্রিমিয়ামটা। এই যে কোনো কিছু লুকানো যাবে না চূড়ান্ত বিশ্বাসের নীতি অনুযায়ী, অর্থাৎ বীমা সম্পর্কিত সকল বিষয় প্রকাশ করতে বাধ্য থাকবে, প্রকাশ করতে বাধ্য। এটাই হচ্ছে চূড়ান্ত বিশ্বাসের নীতি। এর মানে হচ্ছে বীমা করতে দুটো পক্ষ থাকে, তো একটা হচ্ছে বীমাকারী, এটা হচ্ছে প্রতিষ্ঠান, আরেকটা হচ্ছে বীমা গ্রহীতা, এটা হচ্ছে আপনি। তো এই যে এদের দুজনের মধ্যে বীমা সম্পর্কিত সকল বিষয় প্রকাশ করতে বাধ্য থাকবে, কোনো কিছু লুকানো যাবে না, হাইড করা যাবে না, ঠিক আছে? সবকিছু প্রকাশ করতে হবে। কিসে সম্পর্কিত? বীমা সম্পর্কিত। আপনার বয়স 30, আপনি বলবেন 24, এগুলো হবে? আপনার বাড়ি দোতলা, আপনি তাদেরকে না জানিয়ে 5 তলা করতেছেন। আপনার সাদিয়ার রোগ আছে, আপনি সেটা প্রকাশ করতেছেন না, গোপন রাখছেন। আপনার গাড়ির বীমা করছেন, আপনি গাড়ি নাজমুল স্যারের গাড়ি মাঝে মধ্যে ব্রেক ফেল হয়, মাঝে মধ্যে ব্রেক ফেল হয়, এটা আপনি প্রকাশ করেন নাই, তাহলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে জীবনে? জীবনেও দিবে না। ক্লিয়ার? বলেন 2 নম্বর নীতিটা বুঝতে পারছেন কিনা? তাহলে আমি পরেরটায় যাব। দুই নম্বর নীতিটা কি বুঝতে পারছেন? চূড়ান্ত বিশ্বাসের নীতি, কোনো কিছু লুকানো যাবে না, ঠিক আছে? একটু রেসপন্স করেন যেন বুঝতে পারি যে করা বুঝতে পারছেন কিনা, একটু বললে বুঝতে পারবো। হ্যাঁ, ওকে। আরহাম, রায়হান, বাকিদের কি অবস্থা বুঝতে পারছেন কি? ইমরান, আচ্ছা। আপনাদের 28টা 29টা হয়েছিলেন, লাফালাফি করেন, একটু অপেক্ষা করেন। ওকে, আচ্ছা আবারও বলছি। আচ্ছা, যেমন প্রথমটা দেখেন বীমাযোগ্য স্বার্থ। এটা হচ্ছে যেই সম্পদের উপর আপনি বীমা করবেন সেই সম্পদটা আপনার নিজের হইতে হবে, সেই সম্পদের উপর আপনার নিজের একটা আর্থিক অধিকার থাকা লাগবে। আপনার বাবার সম্পদ, আপনার বন্ধুর সম্পদ, আপনার কোনো বাড়িওয়ালার সম্পদ আপনি বীমা করতে পারবেন না, ঠিক আছে? চূড়ান্ত বিশ্বাসের নীতি, বীমা সম্পর্কিত সকল তথ্য, যেমন আপনি গাড়ির বীমা করবেন, ওই গাড়ি সম্পর্কে সকল তথ্য, আপনার জীবনের বীমা করবেন, ওই আপনার জীবন সম্পর্কে সকল তথ্য, বয়স, রোগ ব্যাধি আছে কিনা, এই সব কিছু বীমা কোম্পানিকে প্রকাশ করতে বাধ্য থাকবেন। কারণ পরবর্তীতে যদি বীমা কোম্পানি এইগুলো জানতে পারে তাহলে আপনার বীমা পলিসি কেটে দিবে বা আপনাকে কোনো ক্ষতিপূরণ দিবে না, ঠিক আছে? এই জন্য কোনো কিছু লুকানো যাবে না। 3 নাম্বারটা দেখেন একটু কষ্ট করে। 3 নাম্বার, আর্থিক ক্ষতিপূরণের নীতি। আর্থিক ক্ষতিপূরণের নীতি এটা কি রকম? জাস্ট বীমা কোম্পানি ক্ষতিপূরণ দেয়, বীমা কোম্পানি এই নীতির কারণে ক্ষতিপূরণ দেয়, ক্ষতিপূরণ দেয়। যেমন একটা গাড়ির বীমা করছেন, গাড়িটা আপনার ভেঙে গেছে, দুর্ঘটনায় নষ্ট হয়েছে, ওকে, বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে, ক্ষতিপূরণ দিবে। কি জন্য দিবে? এই যে আর্থিক ক্ষতিপূরণ নীতির কারণে, যে সম্পদের বীমা করছেন সব ঠিক আছে, সম্পত্তি দুর্ঘটনা ঘটছে ঠিক আছে,
বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে এই আর্থিক ক্ষতিপূরণের নীতির আলোকে। ঠিক আছে, এইটুকুই বুঝলেই হবে যে বীমা কোম্পানি কেন আমাকে ক্ষতিপূরণ দিবে। এই নীতির কারণে যে সম্পদের উপর বীমা করব, ওই সম্পদ ক্ষতিগ্রস্ত হইলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দেয়। 4 নাম্বার, আনুপাতিক অংশগ্রহণ। আনুপাতিক অংশগ্রহণ যেমন কি রকম একটু দেখেন। ধরেন আপনি আপনার জাহাজটাকে কয় জায়গায় বীমা করছেন? এ কোম্পানির নিকট, বি কোম্পানির নিকট, সি কোম্পানির নিকট, অথবা 2 জায়গায় বীমা করছেন, সমস্যা নাই। এখন আনুপাতিক অংশগ্রহণ দ্বারা বোঝানো হয় যখন আপনি একাধিক জায়গায় বীমা করবেন, ধরেন আপনার জাহাজের মূল্য 30 লক্ষ টাকা। যদি কোনো কারণে এই জাহাজটি পুরা ভাঙা চুরা যায়, এ 30 লক্ষ, বি 30 লক্ষ, সি 30 লক্ষ দিবে না, তারা আনুপাতিক হারে ক্ষতিপূরণ দিবে। যেমন এ দিবে 10 লক্ষ, বি দিবে 10 লক্ষ, সি দিবে 10 লক্ষ। আবার যদি এরকম হয় জাহাজটি মাত্র 6 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরাটা না 6 লক্ষ, তাহলে এ কোম্পানি দিবে 2 লক্ষ, বি কোম্পানি দিবে 2 লক্ষ, সি কোম্পানি দিবে 2 লক্ষ। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যদি আপনি আপনার সম্পদ একাধিক বীমা কোম্পানির নিকট বীমা করেন, তাহলে তখন আপনাকে ক্ষতিপূরণ সবাই আনুপাতিক হারে দিবে। ঠিক আছে, তখন কি আনুপাতিক হারে দিবে। যদি আবার তেমন যে আপনি একটা গাড়ির বীমা এনসিসি তে করছেন, ইজি ইংলিশে করছেন না, তারা বীমা কোম্পানি, এই গাড়িটা হচ্ছে 5 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, এনসিসি দিবে 2.5 লক্ষ, ইজি ইংলিশ দিবে 2.5 লক্ষ। তার মানে আনুপাতিক হারে ক্ষতিপূরণ দিবে কখন? যখন আপনার একটা সম্পত্তি একাধিক বীমা কোম্পানির নিকট আপনি বীমা করবেন। এটা ক্লিয়ার কিনা বলেন? বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে আনুপাতিক অংশগ্রহণের নীতি। ঠিক আছে, আচ্ছা, তারপরে চারটা দেখাইলাম, আরো 2টা নীতি দেখাবো, তারপরে রিভিশন করাই দিব। হ্যাঁ, ওকে, এস আকিবা, মেঘলা, আচ্ছা, আরহাম, তারপরে আসেন। এরপরে দেখেন প্রত্যক্ষ কারণের নীতি। প্রত্যক্ষ কারণ বা নিকটতম কারণ। ধরেন বীমা চুক্তিতে ওই যে দলিলের মধ্যে যেই কারণ লেখা থাকবে, যেই কারণে ক্ষতিগ্রস্ত হলে, ক্ষতিপূরণ দেওয়া হবে, যে লেখা থাকবে তার বাইরে ক্ষতিপূরণ দিবে না। এছাড়া অন্য কারণে ক্ষতিপূরণ দিবে না। একটা এক্সাম্পল দেখাই। ধরেন আপনি আপনার গাড়িটা বীমা করছেন কিনিয়া, যে চুরি হয়ে গেলে ক্ষতিপূরণ দিবে। ওকে, চুরি হয়ে গেলে গাড়িটা ক্ষতিপূরণ দিবে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এখন চুরি না হয়ে যদি গাড়িটা এরকম হয়, আপনার বন্ধুকে দাঁড় দিচ্ছেন বা বলছেন চালা, তুই সমস্যা নাই, চালাইতে গেছে, সে গাড়ি নিয়ে চলে গেছে, বীমা কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ দিবে? জীবনও দিবে না, বলবে এটা তো চুরি হয় নাই, এটা আপনি নিজে ছেড়ে দিচ্ছেন, ক্ষতিপূরণ দিবে না। আবার আরেকটা এক্সাম্পল দেখাই। ধরেন আপনি একটা জাহাজের বীমা করছেন, যদি জাহাজটা কোনো কারণে মানে সমুদ্রের মধ্যে ধাক্কা লাগে, না ধাক্কা না, ধরেন আপনার হচ্ছে সমুদ্রের মধ্যে যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত,
বা দুর্ঘটনায়, ঘূর্ণিঝড়ে বা ওইসব কারণে ক্ষতিগ্রস্ত হয়, আপনাকে বীমা কোম্পানি টাকা দিবে। কিন্তু দেখা গেল ধাক্কা লাগছে, একটা জাহাজের সাথে একটা জাহাজে সংঘর্ষ হয়েছে, কিন্তু ধাক্কা লেগে তেমন ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু ওই ধাক্কা লাগার কারণে জাহাজটা তীরে চলে আসছে, তখন 4-5 দিন সময় লাগছে জাহাজটাকে পানিতে নেওয়ার জন্য। ওই 4-5 দিন বিলম্ব হওয়ার কারণে জাহাজের পণ্যগুলো পচে গেছে। এই কারণে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে না। কারণ প্রত্যক্ষ কারণ হওয়া লাগবে, সরাসরি কারণ। পরোক্ষ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হইলে আপনাকে ক্ষতিপূরণ দিবে না। আবারও বুঝেন, জাহাজের বীমা করছেন যদি মানে ধাক্কা লেগে বা ঘূর্ণিঝড়ে বা বরফের সাথে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হইলে, কিন্তু ধাক্কা লেগে খুব একটা ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু এই কারণে তীরে পড়ে গেছেন, তীরে তীরে আসার কারণে বিলম্ব হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাহলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে না। বা আরো সহজ করে বুঝাই, ধরেন যক্ষা, আমাশা, কলেরা, ডায়রিয়া, ডেঙ্গু এইসব রোগের কারণে ক্ষতিগ্রস্ত হইলে আপনাকে বলা হয়েছে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে, কিন্তু আপনার হলো করোনা, এটা তো লেখা ছিল না, তাহলে আপনাকে ক্ষতিপূরণ দিবে না। সহজ কথায় প্রত্যক্ষ কারণ, সরাসরি সেই কারণের সাথে সংযুক্ত হওয়া লাগবে, না হলে ক্ষতিপূরণ দিবে না। ঠিক আছে, এখন আপনাকে এটা হচ্ছে ক্ষতিপূরণ আনুপাতিক অংশগ্রহণের নীতি। তারপর আসো দেখেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা আসার সম্ভাবনাই 100% বলা যায়। স্থলা বিষিক্তকরণের নীতি। সব ঠিক আছে, সব ভালো। ওকে, নাজমুল স্যারের যে গাড়িটা, নাজমুল স্যার নিজেই বীমা করছে, সই স্যার তো করতে পারবে না। ওকে, নাজমুল স্যারের গাড়ি নাজমুল স্যার নিজেই বীমা করছে, কোনো কারণে নাজমুল স্যারের গাড়িটা 15 লক্ষ টাকার গাড়ি, কোনো কারণে এটা ধ্বংস হয়ে গেল, বা অ্যাক্সিডেন্ট করলো, দুর্ঘটনা করছে, বড় ধরনের দুর্ঘটনা, একদম গাড়িটা ভাঙা চুরা শেষ। এখন বীমা কোম্পানি বললো ঠিক আছে, দুর্ঘটনা করছে, নাজমুল স্যারকে 15 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে, নেন আপনার 15 লক্ষ টাকা আপনি নিয়ে যান। এই যে গাড়িটা ভাঙা চুরা গেছে, এই ভাঙাচুরা অংশের মালিককে, এখন এই ভাঙাচুরা গাড়িটা কে পাবে? নাজমুল স্যারকে তো 15 লাখ টাকায় দিয়ে দিচ্ছে, তাহলে এই অবশিষ্ট অংশ, এই যে অবশিষ্ট অংশ, তার মালিক হবে বীমা কোম্পানি। তাহলে বইয়ের ভাষায় বললে কিভাবে বলবো শোনেন, দুর্ঘটনায় সম্পদের সম্পূর্ণ ভেঙে চুরে গেলে তখন বীমা কোম্পানি যদি ওই বীমা গ্রহীতাকে সকল মূল্য ফেরত দিয়ে দেয়, যে আপনার গাড়ির দাম তো 15 লাখ, এনেন 15 লাখ টাকা, সম্পূর্ণ মূল্য পরিশোধ করলে তার অবশিষ্ট অংশের মালিকানা পাবে বীমা কোম্পানি। নাজমুল সেটা দাবি করতে পারবে না, তার দাবি করবে কে? বীমা কোম্পানি। কারণ কি? এই নীতির কারণে, স্থলাভিষিক্তকরণ। কারণ আপনার 15 লাখ টাকার গাড়ি আপনাকে 15 লাখ টাকা দিয়েও দিবে, আবার আপনি ভাঙাচোরা গাড়িটাও নিয়ে যাবেন, জীবনেও পারবেন না। কারণ ওই ভাঙাচোরা গাড়ির যে যত টাকাই হোক, 20,000 30,000 টাকা ওটা বীমা কোম্পানি নিয়ে যাবে, এটা বীমা গ্রহীতাকে দিবে না। ক্লিয়ার? তার মানে কি, অবশিষ্ট অংশের মালিকানা পাবে বীমা কোম্পানি বা বীমাকারী, বীমা গ্রহীতা পাবে না। ওকে, একটু বলেন ঠিক আছে কিনা। ওকে, পুষ্পিতা আক্তার, রিফাত, ওকে। আচ্ছা, তাই আমি একটু রিভিশন করি, যদি কারো সমস্যা হয় বলেন। 100% ক্লিয়ার? একজন হলেও সমস্যা হলে বলেন, তাহলে আমি একটু রিভিশন করব। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি
বলা যায় এই 10 অধ্যায়ের মূল পড়া এটাই, এখান থেকেই প্রশ্ন আসবে। আবার বলছি, 10 অধ্যায় আমি যা বলছি এটা হচ্ছে 10 অধ্যায়ের মূল পড়া, এখান থেকে আপনার প্রশ্ন থাকবে, নিশ্চিত থাকুন। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন একটু বুঝাই। দেখেন 10 অধ্যায়ে বীমার ধারণা, এই অধ্যায় হচ্ছে 10ম অধ্যায়। এখানে কি কি আছে একটু দেখেন। বীমা, বীমা এক ধরনের লিখিত চুক্তি যার মাধ্যমে বীমা গ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে তার সম্ভাব্য ঝুঁকি বা বিপদের ভার বীমা প্রতিষ্ঠানকে দেয়। এগুলো হচ্ছে বইয়ের অনুযায়ী পড়াশোনা, ঠিক আছে, এগুলো হচ্ছে বই অনুযায়ী পড়াশোনা। আর বাস্তবের বিষয়টা হচ্ছে এরকম, বাস্তবের বিষয়টা হচ্ছে এরকম, বীমা গ্রহীতা মানে আপনি, বীমা গ্রহীতা মানে আমরা, বীমাকারী মানে কোম্পানি, আমরা যে কোম্পানিদের কাছে আমাদের যে একটা ঝুঁকি আছে জীবনের বা সম্পদের, এই ঝুঁকিটা তাদের কাঁধে তুলে দেই। কেন? তার বিনিময়ে তারা কি পায়? তার বিনিময়ে তারা প্রিমিয়াম পায়। আমরা তাদেরকে প্রিমিয়াম দিই। যেমন 20,000 টাকা করে প্রতি মাসে দেওয়া যেতে পারে, 1,00,000 টাকা করে প্রতি বছর দেওয়া যেতে পারে, 30,000 টাকা করে দেওয়া যেতে পারে, বা 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া যেতে পারে। এগুলো হচ্ছে প্রিমিয়াম। তার মানে বীমা হচ্ছে একটা লিখিত চুক্তি যেখানে বীমা গ্রহীতা মানে আমি আমার নিজের জীবনের ঝুঁকি বা সম্পদের ঝুঁকিটা প্রিমিয়ামের বিনিময়ে বীমা কোম্পানির নিকট হস্তান্তর করি। এটা হচ্ছে বীমা, ঠিক আছে। আচ্ছা, ওকে, তারপরে আসেন এই অধ্যায়ের আর কি কি টপিকস লাগবে। ঝুঁকি, আর্থিক ক্ষতি সম্ভাবনাকে ঝুঁকি বলে, নয় পড়ছেন। কিছু আছে অবীমাযোগ্য, বীমা করা যাবে না। যেমন আপনার বয়স 80, না আপনার বয়স তো 80 না, আপনার বয়স 18-19, ধরেন আপনার নানির বয়স, দাদির বয়স 70-80, তারা কি বীমা করতে পারবে? বীমা করে বলবে দরকার নাই, এদের বীমা করে দেয় কালকে মারা যাবে, শুধু শুধু টাকা লস, করতে দিবে না। সাধারণত 45 বছরের উপরে, 50 হলেই বীমা কোম্পানি বীমা করে না, বলে না যখন তখন মারা যাবে। এগুলো হচ্ছে অবীমাযোগ্য। যেমন বৃদ্ধ বয়সে জীবন বীমা, ভূমিকম্প বন্যার জন্য বীমা করা যায় না। এরপর আসেন বীমাযোগ্য যেসব ঝুঁকি নিরসনের জন্য বীমা করা যায়। আদর্শিক, উত্তম আদর্শিক, উপ আদর্শিক একটু বুঝাই। বীমাযোগ্য ঝুঁকি যেমন আদর্শিক, আদর্শিক, উত্তম আদর্শিক, এটা হচ্ছে উপ আদর্শিক মানে কম বেশি ঝুঁকিপূর্ণ। উপ আদর্শিক এমসিকিউতে আসে। এটার পয়েন্ট হচ্ছে 75 থেকে 125 পয়েন্ট ঝুঁকির মাত্রা, ঠিক আছে। যেমন 30 থেকে 40 বছর বয়সের মানুষের মৃত্যুর সম্ভাবনা, এটা একটু নর্মাল, মানে মরার সম্ভাবনা একটু কম, নর্মাল বলা যায়। উত্তম আদর্শিক যার ঝুঁকির মাত্রা 0 থেকে 75 পয়েন্ট, মানে খুবই কম। যেমন আপনার বয়স যেমন 15 বছর থেকে 30 বছর, এই বয়সে মানুষের মৃত্যুর সম্ভাবনা একটু কম, এই মানুষের মৃত্যুর সম্ভাবনা কম। এটা হচ্ছে উত্তম আদর্শিক, যেখানে ঝুঁকির মাত্রা কম। উপ আদর্শিক ঝুঁকির মাত্রা বেশি, বেশি ঝুঁকি। যেমন আপনার 125 থেকে 500 পয়েন্ট পর্যন্ত হইতে পারে। এটা হচ্ছে উপ আদর্শিক ঝুঁকি। যেমন 45+ বয়সের মৃত্যু হইলে তখন তো মানুষের 45 বছর পার হয়ে গেলে মানুষের মৃত্যুটা সহজ মানে তাড়াতাড়ি হয়ে যায়, এটা। আচ্ছা, এরপর আছেন উপ আদর্শিক, এটি বুঝাইলাম। বিশুদ্ধ ঝুঁকি, যেই ঝুঁকি সবাইকে ক্ষতিগ্রস্ত করবে, কেউ লাভ হয় না, সবাই ক্ষতিগ্রস্ত হয়। যেমন দেখেন ক্ষতিগ্রস্ত হয় বন্যা, হরতাল, ভূমিকম্প, এগুলোর কারণে সবাই ক্ষতিগ্রস্ত হয়। ফটকার ঝুঁকি, ফটকা
এটায় লাভের সম্ভাবনাও আছে, লসের সম্ভাবনাও আছে। শেয়ার বাজারে বিনিয়োগ, শেয়ারের দাম বাড়তেও পারে, কমতেও পারে, সেটা ফটকা ঝুঁকি। এখানে লাভ ক্ষতি উভয়ের সম্ভাবনা থাকবে। দেখেন শেয়ার বাজারে বিনিয়োগ, এটা হচ্ছে ফটকা ঝুঁকি। এখানে ঝুঁকির মূলনীতি হবে না, এটা হবে বীমার মূলনীতি। হ্যাঁ, ওকে। দেখেন বই অনুযায়ী দেখি বীমাযোগ্য স্বার্থের নীতি। বীমাকৃত বিষয়বস্তুর উপর বীমা গ্রহীতার আর্থিক স্বার্থকে বলে। আর্থিক স্বার্থ অর্থাৎ যেই সম্পদের বীমা করা হবে তা, এটাই ভালো করে দেখেন, নিজের মালিকানা হতে হবে। ঠিক আছে? অন্যের বাড়ি, বন্ধুর গাড়ির বীমা নিজে করতে পারবে না এই নীতির কারণে। অন্যের বাড়ির, অন্যের গাড়ির বীমা আমি করতে পারবো না। এরপর আসেন চূড়ান্ত বিশ্বাসের নীতি। চূড়ান্ত বিশ্বাস, সরল মনে সবকিছু প্রকাশ করতে হবে, কোনো কিছু পেটের মধ্যে লুকিয়ে রাখা যাবে না, তাহলে পরবর্তীতে জানতে পারলে সমস্যা আছে। কিসের সম্পর্কিত? বীমা সম্পর্কিত। এখন আপনি গাড়ির বীমা করবেন, আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে তো বলার দরকার নাই, আপনি গাড়ি সম্পর্কে সবকিছু বলবেন। দেখেন বীমাকারী ও বীমা গ্রহীতা উভয় পক্ষ বীমা সম্পর্কিত সকল তথ্য একে অন্যকে দিতে বাধ্য থাকবে। কোনো কিছু গোপন করা, লুকানো হলে বীমা চুক্তি বাতিল বলে গণ্য হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার বয়স 30, আপনি বলবেন 24, হবে? হবে না। আপনার হইতে পারে এরকম, আপনার একটা রোগ আছে, রোগটা আপনি লুকায় রাখবেন, এটা কি সম্ভব? সম্ভব না। আর্থিক ক্ষতিপূরণের নীতি। বীমাকৃত সম্পদ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে এই নীতির কারণে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। কেন বীমা কোম্পানি আমাকে টাকা দিবে? এই আর্থিক ক্ষতিপূরণ নীতির কারণে বীমা কোম্পানি টাকা দেয়। নিকটতম কারণের নীতি বা প্রত্যক্ষ কারণের নীতি। নির্দিষ্ট নির্দিষ্ট যে কারণে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেবার চুক্তি থাকবে, এর বাইরে অন্য কোনো কারণে ক্ষতিপূরণ দেওয়া হবে না। আবার বলছি, যেই কারণে ক্ষতিগ্রস্ত হলে টাকা দেওয়ার কথা, ওই কারণ ছাড়া অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে টাকা দেবে না। আপনি গাড়ির দুর্ঘটনার বীমা করছেন, গাড়ি আপনার বন্ধুকে দিয়েছেন, সে নিয়ে চলে গেছে, ক্ষতিপূরণ দিবে না। আবার আপনি জাহাজের বীমা করছেন, জাহাজ সমুদ্রের মধ্যে সমস্যা হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে, কিন্তু না ধাক্কা লাগার কোনো সমস্যা হয় নাই, ওই সময় কালক্ষেপণ হওয়ার কারণে সমস্যা হয়েছে, তাহলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে না। জাহাজটি ডুবে গেল, তাহলে ক্ষতিপূরণ পাবে না, যেহেতু যান্ত্রিক ত্রুটি করা হয়নি। ঠিক আছে? ওকে। আনুপাতিক অংশগ্রহণের নীতি, এটা আগেই বুঝাইছি। একটা সম্পদ 4-5 জায়গায় বীমা করছে, দেখেন একটি সম্পদ একাধিক কোম্পানির নিকট বীমা করা হলে সবাই আনুপাতিক হারে ক্ষতিপূরণ দিবে। কিরকম? আনুপাতিক হারে। যেমন 12 লক্ষ টাকার গাড়ি XYZ এর কাছে বীমা করা হলো, গাড়িটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে সবাই 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিবে। ঠিক আছে? কারণ 12 লক্ষ টাকা, 3টা গাড়ি, 4 লক্ষ 4 লক্ষ 4 লক্ষ। এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। স্থলাভিষিক্তকরণের নীতি। সম্পূর্ণ ক্ষতিপূরণ করা হলে অবশিষ্ট সম্পদের মালিক কে হবে? বীমা কোম্পানি। আপনি পাবেন না, তার ভাগ পাবে না। 12 লক্ষ টাকার গাড়ি সম্পূর্ণ ক্ষতিপূরণ করা হলে জীবন বীমা, মানুষের জীবন সম্পর্কে যে বীমা করা হয় সেটা জীবন বীমা। যেমন এই স্বামী স্ত্রী করে বীমা করতে পারবে, পরিবারের বীমা করে, নিজের জীবনে বীমা করতে পারবেন, গোষ্ঠী বীমা করতে পারবেন। এটাকে বলা হয় নিশ্চয়তা চুক্তি। আমি এটা বুঝাচ্ছি কেন। সাধারণ বীমা যেমন জীবন বীমা ছাড়া যেটা করা হয়, যেমন সম্পত্তি বীমা, দায় বীমা। আপনি সম্পদের উপর বীমা করছেন, গাড়ি বাড়ি, এগুলো হচ্ছে সম্পদের উপর বীমা। আর দায় বীমা কি? আপনার দায় অন্য জনের কাছে হস্তান্তর করছেন, সেটা হচ্ছে দায় বীমা। বাংলাদেশে বীমা নিয়ন্ত্রণ করে কে? বাংলাদেশে বীমা নিয়ন্ত্রণ কোম্পানি হচ্ছে এটা IDRA, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, 2020 সালের আইন, 10 সালের আইন অনুযায়ী।
ওকে, শেষ। আমি একটু বুঝাই নিই, আর একটু টপিকস বাকি আছে। নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে IDRA 2010 সালের আইন অনুযায়ী করে থাকে, বীমা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন সম্পদ। সম্পদের বেলায় বলা হয় ক্ষতিপূরণের চুক্তি, কিন্তু জীবনের বেলায় সেটা ক্ষতিপূরণের চুক্তি না, সেটা নিশ্চয়তা চুক্তি। বলবেন স্যার কেন? কারণ মানুষের জীবন সেটা টাকার অঙ্কে পরিমাপযোগ্য নয়, টাকার অঙ্কে পরিমাপযোগ্য নয় মানুষের জীবনটা। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, আরো বুঝতে সুবিধা হবে। যেমন হচ্ছে একটা গাড়ির কথা বলছিলাম, গাড়িটা আপনি ক্ষতিগ্রস্ত হইলে 15 লক্ষ টাকা দিলে গাড়িটা কিনতে পারবেন, কিন্তু আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তাকে 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা দিয়ে আনা সম্ভব না। তাহলে মানুষের জীবন টাকার অঙ্কে পরিমাপযোগ্য নয়, এই জন্য এটাকে বলা হয় একটা নিশ্চয়তার চুক্তি। টাকা প্রমাণ দেওয়ার একটা নিশ্চয়তা দেওয়া হয়, ক্ষতিপূরণ কখনো সম্ভব না। একটা মানুষের জীবনকে ক্ষতিপূরণ করা সম্ভব? কখনোই সম্ভব না, কিন্তু সম্পত্তির ক্ষেত্রে তার ক্ষতিপূরণ করা সম্ভব। ওকে, দর্শকদের ক্লিয়ার? দর্শকদের নিয়ে কোনো সমস্যা আছে কারো? একটু জানাবেন। ওকে, বিশেষ করে নীতিটা খুব ইম্পর্টেন্ট, নীতিগুলা। হ্যাঁ, একদম সহজ কথায় এত ভালো করে বুঝান কেন স্যার? বুঝতে পারি নাই, আমি জীবনেও দেখি নাই। আচ্ছা, বিষয়টা আমি আরেকটু সহজ করে দেই, একটু নীতিগুলা। নাম্বার 1, বীমাযোগ্য স্বার্থের নীতি। আমি আমার সম্পদের বীমা করতে পারবো, অন্যের সম্পদের বীমা আমি করতে পারবো না। চূড়ান্ত বিশ্বাসের নীতি বা চূড়ান্ত সদিশ্বাসের নীতি, কোনো কিছু লুকানো যাবে না। 3 নাম্বার, ক্ষতিপূরণ নীতি। এই ক্ষতিপূরণ নীতির কারণে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দেয়। আনুপাতিক অংশগ্রহণ, এটা একাধিক বীমা কোম্পানি নিকট বীমা করলে তার আনুপাতিক হারে ক্ষতিপূরণ দিবে। 5 নাম্বার, প্রত্যক্ষ কারণের নীতি। যেই কারণে ক্ষতিগ্রস্ত হলে টাকা দেওয়ার কথা, সেই কারণ ছাড়া অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে টাকা দিবে না। 6 নাম্বার, স্থলাভিষিক্তকরণের নীতি। যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়, অবশিষ্ট সম্পদের মালিক হবে বীমা কোম্পানি, আমি সেটা দাবি করতে পারবো না। ঠিক আছে? বীমার প্রকারভেদটা কি পড়তে হবে একটু পরে বোঝাচ্ছি। ওকে, আরেকটু বুঝাই দিছি। ওকে, 6টা নীতি বলছি, যেটা এই 6টা নীতি পরীক্ষা আসবে, এইগুলোই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অন্যগুলো লাগবে না। ভালো একটা প্রশ্ন, কি প্রশ্ন? আচ্ছা, তারপর আসেন পরেরটা দেখতেছি। পরের নীতিগুলো আমরা একটু খেয়াল করি কি কি আছে নীতি, পরের অধ্যায়টা। হ্যাঁ, পরের অধ্যায় থেকে কি কি আসবে। জীবন বীমা, আগে 3টা জিনিস বুঝে নেন। জীবন বীমাকে বলা হয় কি? নিশ্চয়তার চুক্তি। জীবন বীমা এটা মানুষের জীবন সম্পর্কিত বীমা। জীবন বীমায় আপনার বোনাস পাওয়ার সম্ভাবনা থাকে, সমর্পণ মূল্য পাওয়া যায়। এগুলো কি জিনিস পরে বোঝাচ্ছি। ওকে, এই জীবন বীমাটা হচ্ছে আমাদের 11 অধ্যায়। হ্যাঁ, এই জীবন বীমাটা হচ্ছে আমাদের 11তম অধ্যায়। এখান থেকে 2টা সৃজনশীল পরীক্ষায় আসবে। ঠিক আছে, বীমা থেকে 2টা আসবে, আবার এই যে এটা জীবন বীমা থেকেও 2টা প্রশ্ন আসবে।
ছয়টা নিতে আরেকবার বলেন, লাস্ট আবার বলে দিব না, একটু দেখেন, লাস্ট আবার বুঝাবো না। ওকে, এরপর আসে এর প্রকারভেদটা থেকে দেখে আগে। সাময়িক, আজীবন, তারপরটা হচ্ছে মেয়াদি। সাময়িক, আজীবন, মেয়াদি। সবচেয়ে বেশি পরীক্ষায় আসে এইটা, মেয়াদিটা। 10 বছরের বেশি, কমপক্ষে 10 বছর বা 10 বছরের উপরে, 10 বছরের বেশি। আজীবনটা মৃত্যুর পূর্ব পর্যন্ত, মৃত্যুর পূর্ব পর্যন্ত। সাময়িকটা অনেক বইতে আছে 2 থেকে 3 মাস, 2 থেকে 7 বছর, 2 মাস থেকে 7 বছর, আবার অনেক বইতে আছে 3 মাস থেকে 5 বছর। ওকে, যাই হোক এটা থেকে দেখবেন। হ্যাঁ, 2 মাস থেকে 7 বছর, 3 মাস থেকে 5 বছর। আচ্ছা, একটু বোঝাচ্ছি ক্লিয়ার ভাবে দেখেন। সাময়িক, সাময়িক জীবন বীমা যেটা স্বল্প সময়ের জন্য করা হয়, এটা স্বল্প সময় মানে অল্প কিছুক্ষণ সময়ের জন্য করা হয়। যেমন আপনি যদি 3 বছরের জন্য করেন, এটা সাময়িক। যদি ওই সময়ের মধ্যে মারা যায়, মারা গেলে টাকা পাবে, শুধু মারা গেলেই টাকা পাবে, কিন্তু যদি মারা না যায় তাহলে টাকা পাবে না। আচ্ছা, আজীবন, যতদিন না পর্যন্ত মৃত্যু হইতাছে ততদিন পর্যন্ত টাকা পাবে না। মৃত্যু হবে, মৃত্যু হলে তখন তার নমিনি টাকা পাবে। ঠিক আছে, মৃত্যু হইলে, তার মৃত্যুর পরে। আর এটা হচ্ছে ওই সময়ের মধ্যে মারা গেলে টাকা পাবে, ওই সময় যদি শেষ হয়ে যায় তাহলে টাকা আর পাবে না, মারা গেলেও টাকা পাবে না। মেয়াদি, একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, 10 বছর বা 12 বছর, 15 বছর। এর মধ্যে যদি মারা যায় তাহলে তার নমিনি টাকাটা পাবে। আর যদি মারা না যায় তখন সে নিজেই টাকা পাবে, নিজেই টাকা পাবে। এবার একটু সংক্ষেপে বুঝাই, তিনটার মধ্যে একটু সংক্ষেপে বুঝাই, ঠিক আছে? সাময়িক জীবন বীমা, যেই জীবন বীমায় একটা স্বল্প সময়ের জন্য বীমা গ্রহীতা একটা বীমা পলিসি নিয়ে থাকে, ওই সময়ের মধ্যে মারা গেলে সে তার নমিনি টাকাটা পাবে, আর মারা না গেলে সেও টাকা পাবে না, নমিনিও পাবে না, বীমা কোম্পানির লাভ। আজীবন জীবন বীমা, যতদিন না পর্যন্ত বীমা গ্রহীতার মৃত্যু হচ্ছে ততদিন পর্যন্ত আপনার বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে না, তার মৃত্যুর পরে তার নমিনি টাকাটা পাবে, তার নমিনি টাকাটা পাবে। আচ্ছা, মেয়াদি জীবন বীমা, এইটা যদি সে বেঁচে থাকে তাহলে সে নিজেই টাকা পাবে, আর যদি মরে যায় তাহলে তার নমিনি টাকা পাবে। তার মানে এইখানে টাকা পাবে 100%, এক্ষেত্রে 100% টাকা পাবে। এই জন্য এটা জনপ্রিয় বেশি, এটা জনপ্রিয় বেশি। এখানে একদিকে পরিবারের আর্থিক সুরক্ষা, যে তার মৃত্যু হয়ে গেলে পরিবার আর্থিক সুরক্ষা পাবে, অথবা সে নিজেই টাকাটা যখন পাবে একসাথে 20-25 লাখ টাকা বিনিয়োগ সুযোগ পাবে। একদিকে পরিবারের আর্থিক সুরক্ষা, অন্যদিকে সে বেঁচে থাকলে বিনিয়োগ সুযোগ। ওকে, এরপর আসেন আজীবনটা কম জনপ্রিয়, কারণ বৃদ্ধ বয়সে অনেকের কাছেই টাকা পয়সা থাকে না। এরপর এটা আসেন সাময়িকটা কাদের জন্য উপযোগী? যারা ঝুঁকিপূর্ণ কাজ করে, যে মৃত্যু হইতে পারে অল্প সময়ের জন্য, ঝুঁকিপূর্ণ কাজ তাদের জন্য। যারা একটু ঝুঁকিপূর্ণ কাজে পছন্দ করে, মানে যেতে হয় তাদেরকে, তারা মূলত এই সাময়িকটা করে থাকে। কারণ ওই সময়ের মধ্যে যদি মারা যায়, আল্লাহ না করুক, তাহলে তার ফ্যামিলি টাকা পাবে, আর মারা না গেলে তো বেঁচে গেলই সে। ক্লিয়ার কিনা বলেন? তার মানে সবচেয়ে ভালো মেয়াদি জীবন বীমা, মৃত্যু হইলেও টাকা পাবো, না হইলেও টাকা পাবো, হইলে পাবে পরিবার, না হলে পাবো আমি।
আজীবনটা হচ্ছে নিজের পাওয়ার কোনো আশা নাই, আপনার নমিনি পাবে, মৃত্যু না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। সাময়িক, ওই সময়ের মধ্যে মারা গেলে টাকা পাবেন, সময়ের মধ্যে যদি অতিবাহিত হয়ে যায় তাহলে টাকা পাবেন না। পরীক্ষায় এখান থেকে যে প্রশ্ন আসবে তা 100%, একদম 100% এখান থেকে প্রশ্ন আসবে, কোনো ভুল হবে না। কিভাবে সিকিউ লিখলে বেশি নাম্বার পাবেন? আচ্ছা স্যার আবার একটু বুঝান। হুম, ওকে। আচ্ছা ঠিক আছে, দেখলাম আপনাদের কার কি অবস্থা। আচ্ছা তাহলে আমরা বলতে পারি কি, তাহলে আমরা বলতে পারি যে সাময়িক যে জীবন বীমা সেটা স্বল্প সময়ের জন্য করা হয়। যেমন আপনি 2 বছরের জন্য করলেন, 3 বছরের জন্য করলেন। আজীবন যে জীবন বীমা মৃত্যুর পূর্ব পর্যন্ত, এর আগে আপনি টাকা পাবেন না। মেয়াদি, বেঁচে থাকলেও টাকা পাবেন, মরে গেলেও পাবে। মরে গেলে পাবে নমিনি, আর বেঁচে থাকলে পাবে আপনি। মৃত্যুর পূর্ব পর্যন্ত, মৃত্যুর পরে তার নমিনি টাকাটা পাবে। আজীবন মনে বুঝেন না, আজীবন কিছু দিয়ে যাইতে হবে, আজীবন কিছু দিতেই হবে। সাময়িক অল্প সময়ের জন্য যে জীবন বীমা করা হয়। ওকে, 2 মাস থেকে 7 বছর কোন কোন বইতে আছে, 3 মাস থেকে 5 বছর কোন কোন বইতে আছে, এই জন্য আমি দুইটাই লেখা দিচ্ছি। হ্যাঁ সাময়িকের তো মেয়াদ আছে, 2 মাস থেকে 5 বছর বা 3 মাস থেকে 5 বছর বা 2 বছর 2 মাস থেকে 7 বছর, দুইটাই আছে। হ্যাঁ। এতবার একটা প্রশ্ন আসলে এই যে বারবার তো বোঝানো যায় না, এতবার বোঝানোর দরকার আছে? ওকে, তারপর যা আসবে একটু বুঝেন। জীবন বীমা আরেকটু দেখেন, একটা হচ্ছে শিক্ষা, শিক্ষাবৃত্তি, এরও আপনার সন্তানদের জন্য করে থাকে অনেকে জন্য। আরেকটা হচ্ছে আপনার শিক্ষাবৃত্তি, আরেকটা হচ্ছে বিশুদ্ধ মেয়াদি। এটা একটু উল্টা নিয়ম, এই দুটো একটু দেখে রাখেন। বিশুদ্ধ নিয়ম হচ্ছে সাময়িকের উল্টা, সাময়িকের বিপরীত। যেমন 3 বছরের জন্য একটা বীমা করলেন, সাময়িক বীমা পত্রে কি ওই 3 বছরের মধ্যে মারা গেলে আপনার নমিনি টাকা পাবে, মারা না গেলে আপনিও পাবেন না, আপনার নমিনিও পাবে না। আর বিশুদ্ধ মেয়াদি হচ্ছে উল্টা, ধরেন 3 বছর জন্য একটা বীমা করলেন, মারা গেলে টাকা পাবেন না, মারা না গেলে, মারা না গেলে পাবেন। দেখছেন কি উল্টা নিয়ম এটা? ওকে, এটার উল্টা, যে এই 3 বছরের মধ্যে মারা গেলে সাময়িক বীমা, সাময়িক যে বীমাপত্রে সেখানে আপনি টাকা পাবেন মারা গেলে, আর এখানে মারা গেলে টাকা পাবেন না, মারা না গেলে টাকা পাবেন। বাস, এটা একটু ব্যতিক্রম ছিল, আর বাকিগুলো সহজ। এরপরে আসেন আর যেগুলো আসবে, গোষ্ঠী বীমা, যৌথ বা যুগ্ম বীমা। গোষ্ঠী বীমা কাকে বলে? একটা নির্দিষ্ট আপনার সম্প্রদায়ের, নির্দিষ্ট সম্প্রদায়ের সবাই, সবাইকে একসাথে বীমা করলেন। যেমন হচ্ছে একটা কারখানার 100 জন শ্রমিক, একটা কারখানার 100 জন শ্রমিককে একসাথে বীমা করলেন,
বা হইতে পারে এরকম যে একটা বাস যাত্রীর 50 জনকে একসাথে বিমা করলেন, এটা একজন ক্ষতিগ্রস্ত বা দুইজন হোক, সকল ক্ষতিপূরণ দিবে বিমা কোম্পানি একটা বিমা পত্রের আওতায়, একটা বিমার আওতায় সবকিছু নিয়ে আসা হয় গোষ্ঠী। আর যৌথ বিমা হচ্ছে এখানে একাধিক ব্যক্তির জীবন, যেমন একটু বুঝাই, যেমন স্বামী স্ত্রী দুজনের টাকা একসাথে করলেন, বা পরিবারের মধ্যে বাবা মা ভাই বোন একসাথে করলেন, এগুলো হচ্ছে আমাদের যৌথ বিমা। বা অংশীদারি ব্যবসায় নাজমুল, শহীদ, সম্রাট একসাথে বিমা করলেন, এটা হচ্ছে যৌথ বা যুগ্ম বিমা। আর আমরা করলাম আমাদের বিজনেস স্কোয়াড প্ল্যাটফর্মের যে 2000 শিক্ষার্থী আছে সবার জন্য একটা বিমা করলাম। কারো হাত পা নষ্ট হইলে, কারো চোখ নষ্ট হইলে, কারো মাথায় সমস্যা হইলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে, সেটা গোষ্ঠী বিমা। আর আমরা 4-5 জন শিক্ষকরা বা স্বামী স্ত্রী বা বাবা মা ভাই বোন একাধিক ব্যক্তির জীবনকে একটা বিমাপত্রে আওতা নিয়ে আসলাম, সেটা হচ্ছে যৌথ। আর এটা নির্দিষ্ট সম্প্রদায়ের হইলে সেটা গোষ্ঠী। ঠিক আছে, এটা আবার দুই রকম হইতে পারে যৌথ বিমাটা। একটা হচ্ছে যে কেউ একজন মারা গেল, প্রথম উত্তরজীবী, প্রথম জীবন বিমাপত্র, মানে যে কেউ একজন মারা যাবে তাহলে টাকা দিবে। অথবা সবার মৃত্যু হবে, সবাই মরার পরে শেষ উত্তরজীবী, শেষ উত্তরজীবী তার নমিনি টাকা পাবে। আমাকে একটু কষ্ট করে বলেন যৌথ আর গোষ্ঠী পার্থক্যটা বুঝতে পারছেন কিনা? কারখানার সবাই, সব শ্রমিকদের একটা বিমা গোষ্ঠী, স্বামী স্ত্রী বা বাবা মা ভাই বোন সেটা হচ্ছে যৌথ। তাহলে বলেন যৌথ এই দুইটা ক্লিয়ার কিনা? একটু বোঝার চেষ্টা করেন, নিজেরা একটু ব্রেন খাটান, আর একটু ধারণা থাকলে তাড়াতাড়ি বোঝা যায়, একদম নতুন হলে একটু কষ্ট হয়। আচ্ছা, দ্বৈত বিমা এটা আসে, পুনর্বিমা এটাও আসে। ধরেন সম্রাট তার একটা জাহাজ বিমা করলো ম্যাটলাইফ ইন্স্যুরেন্সের কাছে, আরেকটা করলো হচ্ছে আলফা ইন্স্যুরেন্সের কাছে, সেটা হচ্ছে দ্বৈত বিমা। পুনর্বিমা সম্রাট তার জাহাজটা বিমা করছে ম্যাটলাইফ ইন্স্যুরেন্সের কাছে, ম্যাটলাইফ সেটা বিমা করছে আলফার কাছে। এই জাহাজটা যে ম্যাটলাইফের কাছে বিমা করছে তার নাম হচ্ছে বিমা। এই ম্যাটলাইফ কোম্পানি আরেকটা কোম্পানির নিকট যে বিমা করছে সেটা পুনর্বিমা। তার মানে আমি যখন ম্যাটলাইফের কাছে বিমা করছি সেটা বিমা, এই কোম্পানি যখন আরেকটা কোম্পানির নিকট বিমা করছে সেটা পুনর্বিমা। আর আমি যদি নিজেই দুটা কোম্পানির নিকট বিমা করি সেটা দ্বৈত বিমা। দেখেন এই দুটো পার্থক্য বুঝেন কিনা? আচ্ছা, না একটু দেখাচ্ছি, না বুঝতে পারলে একটু দেখেন। একটু কেন করা হয় এগুলো জানেন? তার কারণ ঝুঁকি হ্রাস, এই দুটাই ঝুঁকি হ্রাস।
যেমন আমার জাহাজটা এক জায়গায় বিমা না করে দুই জায়গায় বিমা করছি ঝুঁকি হ্রাস করার জন্য। আবার আমি করছি ম্যাটল্যাফের কাছে, ম্যাটল্যাফ বলতেছে এত টাকা ঝুঁকি নিব, সে কিছুটা আলফার কাছে করে দিচ্ছে। তার মানে জাহাজ ক্ষতিগ্রস্ত হলে আমি ম্যাটল্যাফ থেকে টাকা আদায় করব, ম্যাটল্যাফ আলফার কাছ থেকে টাকা আদায় করবে, এটা হচ্ছে পুনর্বিমা। আর এইখানে জাহাজ ক্ষতিগ্রস্ত হলে তাদের দুজনের কাছেই আমি আনুপাতিক হারে ক্ষতিপূরণ নিব। এগুলো আসে পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আরো সহজ করে বলি, ধরেন শহীদ একটা সম্পদ, সে 3 জায়গায় বিমা করলো, আসমা, সালমা, সাদিয়া, 3টা কোম্পানি নিকট বিমা করলো শহীদকে, তাহলে সেটা হচ্ছে দ্বৈত বিমা। ধরেন শহীদ একটা সম্পদ, সে বিমা করলো সালমার কাছে, সালমা করলো কি তার একটা অংশ বিক্রি করে দিছে হচ্ছে বা বিমা করে দিছে সাদিয়ার কাছে। এখানে শহীদ যেটা করছে সেটা বিমা, এটা যে করছে সেটা পুনর্বিমা। এবার ক্লিয়ার হয়ে বলেন, তারপর পরেরটাই চলছে। হ্যাঁ, একটা হচ্ছে এই বিমা কোম্পানি নিজেই তার ঝুঁকি কমাইতে চায়, আর একটা হচ্ছে আমি নিজেই আমার সম্পদটা আমি একাধিক জায়গায় বিমা করছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আশা করি এইটুকু অংশ বুঝতে পারছেন। টাকা নাই পরে বিমা করতে পারতেছেন না। আনুপাতিক নীতি হচ্ছে আনুপাতিক হারে তারা অংশগ্রহণ করে। শোনেন, তারা এটা হচ্ছে নীতি হচ্ছে আনুপাতিক, আর এই বিমার নাম হচ্ছে দ্বৈত বিমা। নীতি তো আনুপাতিক হারে অংশগ্রহণ, আর বিমা হচ্ছে দ্বৈত বিমা। এই আগেরটা দেখিয়ে দেন, যৌথটা বুঝতে পারতেছেন না? এ দেখেন, শহীদ স্যার, তার স্ত্রী আসমা, তারা দুইজন মিলে একটা বিমা করছে, সেটা দ্বৈত বিমা, যৌথ বিমা, এটা যৌথ বিমা। আবার শহীদ স্যার, তার বোন, ভাই, মা, বাবা সবাইকে মিলে একটা বিমা করছে, এগুলো যৌথ বিমা। আবার শহীদ স্যারের প্রতিষ্ঠানে 200 জন কর্মচারী আছে, এটা গোষ্ঠী বিমা। এইটুকু যদি বুঝতে না পারেন, ওকে, ক্লিয়ার? ওকে, সবাই একটু দেখেন জীবন বীমা থেকে কি কি আসে। যে বীমা চুক্তির বিষয়বস্তু মানুষের, একটা গুরুত্বপূর্ণ টপিকস পড়াই নাই, সমর্পণ মূল্য। এটা কি? ধরেন আপনি একটা বীমা করছেন 10 বছরের জন্য, দুই 3 বছর বা 4 বছর যাওয়ার পরে আপনি অক্ষম হয়ে গেছেন, বীমার প্রিমিয়াম চালাতে পারছেন না, প্রিমিয়াম চালাতে পারতেছেন না, তখন বীমা কোম্পানি নিকট হাত পাতবেন, স্যার আমার পক্ষে আর বীমা চালানো সম্ভব না, প্লিজ আমার পক্ষে যা টাকা হয়েছে দিয়ে দেন। তখন বীমা কোম্পানি চিন্তা করবে,
সে তো পারতেছে না, ঠিক আছে, তার জমা হয়েছে 2,80,000। ওকে, তাকে আমরা 2,50,000 টাকা দিয়ে দিই, একটু কম দিয়ে দেয়, এটা হচ্ছে সমর্পণ মূল্য। অর্থাৎ একটা একটা জীবন বীমার ক্ষেত্রে, শুধুমাত্র জীবন বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতা কিস্তি চালিয়ে যাইতে অক্ষম হইলে বীমা কোম্পানি যে হাত জোর করে টাকা ফেরত চায়, সেটা হচ্ছে স্যারেন্ডার ভ্যালু, সমর্পণ মূল্য। তবে শর্ত হচ্ছে এখানে কমপক্ষে 2 বছরের অধিক সময় হইতে হবে, 2 বছর তার চেয়ে বেশি হইতে হবে, না হলে সমর্পণ মূল্য পাওয়া যাবে না 2 বছর না হইলে। তাই এটা কি আত্মসমর্পণ করা, আমার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আমাকে টাকা ফেরত দেন। ওকে, এরপর আসেন আজীবন জীবন বীমা। বীমা গ্রহীতা মৃত্যুর পূর্ব পর্যন্ত বীমা দাবি পরিশোধ করতে থাকে। তার মৃত্যু হলেই কেবল নমিনি বীমা দাবি পেয়ে থাকে। কম জনপ্রিয়, কারণ শেষ সময়ে মানুষের আয়ের উৎস থাকে না। সত্যই তো, আজীবন বীমা কেউ করতে চায় না। এই জন্য সাময়িক জীবন বীমা 2 মাস থেকে 7 বছর, তবে কোনো কোনো বইতে 3 মাস থেকে 5 বছরও আছে। সময়ের জন্য যে বীমা পলিসি করা হয় তাকে সাময়িক বীমা বলে। ওই সময়ের মধ্যে মৃত্যু হলেই কেবল বীমা দাবি পরিশোধ করা হয়, অন্যথায় বীমা কোম্পানি তা নিয়ে যাবে। বীমা কোম্পানির লাভ। ঝুঁকিপূর্ণ কাজে, দেখেন এটা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ব্যক্তিরা এটা করে থাকে। তবে এটা যেটা 2 বছরের জন্য স্টেট হয়ে থাকতে পারে, আবার নবায়নযোগ্য হয়, সময় বাড়াইতে পারে। এটা সবচেয়ে বেশি আসে, এটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখেন। এটা সাধারণত 10 বছরের অধিক সময়ের জন্য যে বীমাপত্র নেওয়া হয়, এক্ষেত্রে উক্ত সময়ের মধ্যে মারা গেলে তার নমিনি অর্থ পেয়ে যাবে, আর মৃত্যু না হলে মেয়াদ শেষে এককালীন সকল অর্থ বিনিয়োগ করার সুযোগ পায়। এজন্য মেয়াদি বীমাপত্রকে আর্থিক নিরাপত্তা ও বিনিয়োগের সুযোগ দুটোই রয়েছে। মারা গেলেও টাকা পাবে, মারা না গেলেও টাকা পাবে। এটা একটু পড়েন, এটা আসলেই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু পড়েন। এই কি সমস্যা? এই সমর্পণ মূল্য কত টাকা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই যেটা ফেরত দিবে সেটা। যেমন 2,80,000 টাকা আমার জমছে, আমাকে ফেরত দিবে কত? 2.5 লাখ না? ওইটা। যেমন 10 লাখ টাকা জমছে, 9 লাখ টাকা ফেরত দিল, ওইটা। ওকে, এরপর আসেন চুক্তি সম্পাদনের যোগ্যতা ও প্রক্রিয়া। এগুলো নরমাল নিয়ম করবেন, এগুলো খুব একটা আসবে না ডাইরেক্ট, এগুলো এমনিতে করবেন। দাবি আদায়ের পদ্ধতি কিভাবে আদায় করবেন, এই যেটা বার্ষিক ভিত্তি, প্রতি বছর যেটা দিবেন, নির্দিষ্ট সময় পর পর সমপরিমাণ নগদ প্রবাহের পরিশোধ করা, এই যে সমর্পণ মূল্য, স্যারেন্ডার ভ্যালু। জীবন বীমার ক্ষেত্রে কিছুদিন কিস্তি দেওয়ার পর বীমা গ্রহীতা তা চালিয়ে যেতে অসমর্থ হলে তখন সে বীমা কোম্পানির কাছে জানাবে সে অপারগ, চালাতে চায় না। এক্ষেত্রে বীমা কোম্পানি তাকে যেই মূল্য পরিশোধ করবে তাকে সমর্পণ মূল্য বলা হয়। তবে শর্ত হলো কমপক্ষে 2 বছর এটা চালিয়ে যেতে হবে। এটা একটু পরে, 1 মিনিট একটু পরে, খুব ইম্পর্টেন্ট, এটা আসে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে। হে নেতা মানে ব্লুটুথটা রাইখে কাজ করে দিয়েছি, পড়াইছি না। সমর্পণ মূল্য জীবন বীমার ক্ষেত্রে কিছুদিন কিস্তি দেওয়ার পর
বিমা গ্রহীতা চালিয়ে যেতে অক্ষম হইলে। ওকে, মাথা ব্যথা করতে থাকে এই ক্লাস নিতে নিতে। ওকে, আর আছে কি পুনর্বীমা। এই দেখেন, পুনর্বীমা যখন একটি বীমা কোম্পানি ঝুঁকি হ্রাস করার জন্য অন্য কোনো কোম্পানির কাছে বীমা করে, সেটা পুনর্বীমা বলে। মিস্টার রহিম বীমা কোম্পানি বীমা করছে, সেটা আবার ম্যাটলাইফ ইন্স্যুরেন্সের কাছে বীমা করছে, এটা হচ্ছে বীমা। আর ম্যাটলাইফ যেটা করছে পপুলার ইন্স্যুরেন্সের কাছে, সেটা পুনর্বীমা। অর্থাৎ এক্ষেত্রে দুটো পক্ষই বীমা কোম্পানি থাকে। সাধারণত বড় কোনো বিশাল অঙ্কের এই সম্পদের ঝুঁকি কমাতে এটা করা হয়। আর দ্বৈত বীমা দেখেন, মিস্টার রহিম একাই ম্যাটলাইফ পপুলার এক্স, তাহলে হচ্ছে দ্বৈত বীমা। এগুলো ঝুঁকি হ্রাস করার জন্য করা হয়, আনুপাতিক হারে ক্ষতিপূরণ দিবে। জীবন বীমার প্রকারভেদ, কোষ্ঠী। ওকে, একটু নেটটা চলে গিয়েছিল, এখন আবার আসছে। আবার বলছি, এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূল বিষয়। হ্যাঁ, ওকে, কি কি আসবে? বীমার প্রকারভেদ, সাময়িক জীবন বীমা, আজীবন জীবন বীমা, মেয়াদী জীবন বীমা, যৌথ বা যুগ্ম বীমা পরিবার নিয়ে করা হয়, গোষ্ঠী বীমা শ্রমিকদের জন্য, দ্বৈত বীমা একাধিক সম্পদে আপনি আপনার সম্পদ একাধিক জায়গায় বীমা করবেন, পুনর্বীমা আমি বীমা কোম্পানি করে বীমা করলাম, বীমা কোম্পানি আরেকটা বীমা কোম্পানি করে বীমা করলো, সমর্পণ মূল্য চালিয়ে যেতে অক্ষম হলে দিতে দেওয়া হয়, মৃত্যুহার পঞ্জি, মৃত্যুহার পঞ্জি হাজার প্রতি মৃত্যু সমান লেখা থাকে। প্রত্যাশার চেয়ে বেশি প্রাপ্তি, আচ্ছা প্রিমিয়াম, ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্য, ওকে আচ্ছা, ওকে আমি একটু সৃজনশীল দেখা দেই। ফরিদ সাহেবের একমাত্র সন্তান জলি। জলি বিবাহিতা। ফরিদ সাহেবের বিবাহিত কন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে জলির নামে একটি বন বীমা পলিসি খুলতে চাইলে বীমা কোম্পানি অস্বীকৃতি জানায় যে না, আপনি খুলতে পারবেন না। অন্যদিকে জলির স্বামী রনি জলির নামে একটি জীবন বীমা পলিসি খুলেন, তবে পলিসি খোলার সময় রনি জলির অসুস্থতার কথা বীমা কোম্পানির কাছে তুলে ধরেননি, মানে গোপন করছে এখানে। আর এদিকে তার বাবা বিবাহিতা মেয়ের কি করতে পারে নাই, বীমা করতে গেছে, বীমা কোম্পানি বলছে না পারবেন না। কেন অস্বীকৃতি জানাইছে? ওয়াই বলেন দেখে, এটা কি জন্য হয় কে বলতে পারেন? এটা শোনেন, বিবাহিত মেয়ে হয়ে গেলে তার উপর বাবার অধিকার থাকে না।
সেটা স্বামীর অধিকারে চলে যায়। ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে বীমাযোগ্য স্বার্থ নাই, বীমাযোগ্য স্বার্থ নেই, স্বার্থ নাই। আচ্ছা, অসুস্থতার কথা গোপন করে কোন নীতি ভঙ্গ করছে? চূড়ান্ত বিশ্বাসের নীতি ভঙ্গ হয়েছে। বলেন ক্লিয়ার কিনা বলেন। তাহলে আমি পরে সৃজনশীলে যাব। ওকে, হ্যাঁ বিভাযোগ্য না, বিমাযোগ্য, বিভাযোগ্য স্বার্থ নেই, বিমাযোগ্য স্বার্থ নেই। হ্যাঁ ওকে, হ্যাঁ আচ্ছা ওকে। তারপর আপনি বুঝতে পারছেন যে দেখেন উদ্দীপকে রনি জলির নামে জীবন বীমা পলিসি খোলার সময় বীমার কোন নীতি ভঙ্গ হয়েছে? চূড়ান্ত বিশ্বাসের নীতি। ফরিদ সাহেবের জলির নামে জীবন বীমা পলিসি খুলতে বীমা কোম্পানির অস্বীকৃতির কারণ বীমাযোগ্য স্বার্থ নেই। এইটা দেখেন এখানে বলছে কি তরুণ কোন ধরনের বীমাপত্র গ্রহণ করেছেন? প্রিমিয়াম ফেরত পাওয়ার অধিকারী হবেন কি? দেখেন তরুণ একজন ব্যক্তি 10 বছরের জন্য 10 বছর 4 লক্ষ টাকার একটি জীবন বীমা চুক্তি সম্পাদন করেন। 5 বছর প্রিমিয়াম পরিশোধের পর আর্থিক অসামর্থ্যের কারণে তার বীমা পত্রটি চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বীমা কোম্পানিকে জানান এবং প্রিমিয়ামের আদায়ের জন্য আবেদন করেন। প্রশ্ন, তিনি কি প্রিমিয়াম ফেরত পাবেন? তিনি কি প্রিমিয়াম ফেরত পাবেন? ওকে, কোন ধরনের বীমা এটা? 10 বছরের জন্য করা হয়। ওকে, এটা হচ্ছে দশ বছর বা তার চেয়ে বেশি সময়ের জন্য করা হয় মেয়াদি জীবন বীমা। এর মধ্যে মারা গেলেও টাকা পাবে, মারা না গেলেও টাকা পাবে। ফেরত পাবেন? প্রিমিয়াম কখনো ফেরত পায় না। যেটা পাবেন তার নাম হচ্ছে সমর্পণ মূল্য। তিনি তার প্রিমিয়ামটা ফেরত পাবেন না, পাবেন হচ্ছে সমর্পণ মূল্য। যেহেতু 5 বছর মানে 2 বছর প্লাস চালিয়েছেন। ক্লিয়ার? প্রিমিয়াম রিটার্ন পায় কখনো? রিটার্ন দিবে না তো বীমা কোম্পানি, কি বলেন? প্রিমিয়াম কখনো ফেরত পাবে না, সমর্পণ মূল্যটা ফেরত পাবে। আপনার প্রিমিয়াম হচ্ছে 10 লাখ, 10 লাখ দিবে আপনাকে? দিবে না। 9 লাখ 9.5 লাখ দিবে, কিছু রেখা দিবে না, সমর্পণ মূল্য ফেরত দিবে। স্যার আপনারা ভুল সিদ্ধান্ত নেন, আপনারা ভুল করছেন। স্যার চুল স্পাইক হয়ে গেছে, চুল স্পাইক হয়ে যাক আর যাই হোক, এমনি অসুস্থতার কারণে ক্লাস দিতে পারতাছি না, ক্লাস শেষ করে নেই। আল্লাহ। বোনাস বলতে কি বোঝায়? প্রত্যাশা করছি 10 লাখ টাকা পাবো, বাস্তবে পেয়ে গেলাম 11,20,000। তাহলে প্রত্যাশার চেয়ে অতিরিক্ত কিছু পাওয়া। আজীবন জীবন বীমা কি? যার কোনো মেয়াদ নাই, মৃত্যুর পূর্ব পর্যন্ত তাকে কিছু দিতে হবে। জনাব আজম ও তার স্ত্রী স্বল্প প্রিমিয়ামে একটি বীমাপত্র চুক্তি বীমা চুক্তি সম্পাদন করেন। কিছুদিন পর জনাব আজম মৃত্যুবরণ করলে তার স্ত্রী বীমা কোম্পানির নিকট বীমা দাবি পেশ করলে বীমা কোম্পানির দাবি পূরণে অস্বীকৃতি জানালো এবং তাকে জানানো হলো বীমার অর্থ আপনার মৃত্যুর পর আপনার সন্তানকে দেওয়া হবে, আপনার সন্তান পাবে। মানে বুঝতে পারছেন? স্বামী স্ত্রী দুজন বীমা করছে, কিন্তু কি হয়েছে? তারা একজন মারা গেছে, শুধু স্বামী মারা গেছে, প্রিমিয়াম দেয় নাই, কিস্তি দেন আপনার হচ্ছে ক্ষতিপূরণ দেয় নাই, বা
ওই যে বিমার প্রিমিয়ামটা যে ফেরত দিবে সে দাবিটা দেয় নাই। কেন? কারণ এটা শেষ উত্তরজীবী বিমাপত্র ছিল, শেষ উত্তরজীবী যৌথ বিমা। এই কারণে সবাই মারা যাবে, তারপরে তার নমিনি টাকা পাবে। একজন মারা গেলে টাকা দিবে না, দুজনের মারা যেতে হবে, দুজন মারা যাওয়ার পরে তার সন্তানরা টাকা পাবে। এটা হচ্ছে শেষ উত্তরজীবী বিমাপত্র, যৌথ বিমা। ওকে, এটা কি বলছে? উদ্দীপকে জনাব আজম কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছিলেন? শেষ উত্তরজীবী যৌথ বিমা। উদ্দীপকের আলোকে বীমা কোম্পানি কর্তৃক জনাব আজম সাহেবের স্ত্রী বীমা দাবি প্রত্যাখ্যানের যৌক্তিকতা। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ যৌক্তিক। কারণ সবাই মারা গেলে টাকা পায়। শেষ উত্তরজীবী যৌথ বীমা। যৌথ বীমা দুই ধরনের আছে। প্রথমে যে কেউ মারা যাবে তাহলে তার নমিনি টাকা পাবে, বা ওই তারাই টাকা পাবে। আরেকটা হচ্ছে সবাই মারা যাবে তারপর নমিনি টাকা পাবে। ক্লিয়ার? ওকে, একটু জানান কষ্ট করে। সাময়িক যৌথ বীমা হয় না, শেষ উত্তরজীবী। গোষ্ঠী বীমা কথা হবে, একটু অপেক্ষা করুন, দেখাচ্ছি। হ্যাঁ, শেষ উত্তরজীবীটা বুঝতে পারছি আমরা। বা ধরেন যেমন আপনারা তিনজন, সিনহা, আহিদা, সাকিবুল তিনজন মিলে একটা যৌথ বীমা করছেন। যৌথ বীমা বলেন একজন মারা গেলেই টাকা পাবেন, আলাদা করো আহিদা মারা গেল, তারপরে তখন এটা তারা দুজন টাকা পেয়ে যাবে, তারা দুজন টাকা পাবে। এটা হচ্ছে প্রথম উত্তরজীবী, এটা হচ্ছে প্রথম উত্তরজীবী, প্রথম জীবন। আরেকটা হচ্ছে সিনহা মারা যাবে, আহিদা মারা যাবে, সাকিবুল মারা যাবে, তারপরে তাদের নমিনি টাকা পাবে, সেটা হচ্ছে শেষ উত্তরজীবী। ওকে, এবার এটা পড়েন, এটা ইজি আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাসান সাইকেল তৈরিকারী এইচডি কোম্পানির মালিক। হাসান তার কোম্পানির 100 শ্রমিকের নিরাপত্তার জন্য একক বীমাপত্রের অধীনে গ্রিন লাইফ বীমা কোম্পানির সাথে একটি চুক্তি করছেন। গ্রিন লাইফ কোম্পানি আবার একই বীমা বিষয়বস্তুর ওপর শীতল বীমা কোম্পানির নিকট একটি চুক্তি করছেন। এটা পারেন, বলেন। হাসান করছে কার কাছে? গ্রিন। আবার এই গ্রিন লাইফ করছে হচ্ছে আবার গ্রিন লাইফ শীতল বীমা। ওকে, আর এদিকে দেখেন হচ্ছে এখানে দেখেন যে 1000 শ্রমিক এর জন্য বীমা করছে। হ্যাঁ, 1000 শ্রমিকের জন্য একটা বীমা করা হয়েছে। এটা কোন বীমা? 1000 শ্রমিক, সেটা হচ্ছে গোষ্ঠী বীমা। তাহলে এটা কি হবে? পরেরটা হচ্ছে পুনর্বীমা। এইবারও যদি বুঝতে না পারেন ব্রেন খুলে রেখে দেন। হাসান সাইকেল তৈরিকারী এইচডি কোম্পানির মালিক, তার কোম্পানির 1000 শ্রমিক, তার মানে গোষ্ঠী বীমা। আর সে করছে গ্রিন লাইফের কাছে, গ্রিন লাইফ করছে শীতল বীমার কাছে। তাই গ্রিন লাইফ যেটা করছে সেটা পুনর্বীমা। কেন করছে? ঝুঁকি হ্রাস। এই দেখেন, উদ্দীপকের উল্লেখিত এইচডি কোম্পানির মালিক হাসান কোন ধরনের বীমা চুক্তি করছেন? কারণ 1000 শ্রমিক, নির্দিষ্ট সম্প্রদায়।
উদ্দীপকে উল্লেখিত গ্রিন লাইফ বীমা কোম্পানি শীতল বীমা কোম্পানির নিকট চুক্তির মূল্যায়ন করো। পুনর্বীমা, ঝুঁকি হ্রাস। শিখবেন না, জোর করে শেখাবো। ওকে, হাসান যৌথ বীমা করছে না? একটা নির্দিষ্ট সম্প্রদায় সবাইকে 1000 মানুষ হলে যৌথ বীমা হয় কখনো? যৌথ বীমায় স্বামী স্ত্রী পরিবার অংশীদারি লোক সেটা হয়। একটা শ্রমিক 1000 জন শ্রমিক, সেটা আবার যৌথ বীমা হয়? হয় না। আপনারা এখনো যৌথ বীমা বুঝেন নাই। গোষ্ঠী বীমা আর যৌথ বীমার পার্থক্য দেখেন। ওকে, তারপর জিসান গার্মেন্টস কারখানা প্রায়ই বিভিন্ন ধরনের দুর্ঘটনায় সংঘটিত হয়। ওই কারখানার শ্রমিকরা আর্থিক নিরাপত্তার জন্য আন্দোলন করে আসছে। মালিকপক্ষ তাদের আন্দোলন মেনে নিয়ে কর্মরত শ্রমিকদের কল্যাণের জন্য একটি বীমাপত্র গ্রহণ করেন। হঠাৎ দুর্ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু ও 7 জন শ্রমিকের আহত হয়। জিসান গার্মেন্টস এর মালিক নিহত ও আহত শ্রমিকদের পক্ষে বীমা কোম্পানির নিকট বীমা দাবি পেশ করেন। এটা কোন বীমা করছে? এটা আপনারা বলেন এখন, দেখি এটা আপনারা বলেন। মুক্তা, মেহেরুন্নেসা মুক্তা, যৌথ বীমা আর পুনর্বীমা পার্থক্যটা বলেন। মুক্তা, আচ্ছা বুঝাচ্ছি আমি। এটা এটা হচ্ছে যৌথ বীমা। ওকে, এটা হচ্ছে গোষ্ঠী বীমা। এটা গোষ্ঠী বীমা। মুক্তা বুঝতেছেন যে আসলে স্যার পুনর্বীমাটা বুঝতে পারতেছেন না। ধরেন মুক্তা, আপনি আপনার জীবনটাকে 2টা বীমা কোম্পানির নিকট বীমা করলেন। একটা ধরেন হচ্ছে, একটা হচ্ছে সাকিব খান, আরেকটা হচ্ছে জিহাদ খান। এই 2টা কোম্পানির নিকট বীমা করলেন আপনার জীবন। তাহলে এটা হচ্ছে দ্বৈত বীমা। একটা সম্পদ একাধিক জায়গায় বীমা করছেন। ওকে ওকে, মুক্তা, আপনি বীমা করছেন শুধু সাকিব খানের কাছে। ওকে, এই যে এটা করছেন এটার নাম হচ্ছে বীমা। সাকিব খানের কাছে যেটা করছেন, সাকিব খান করলো কি, তার একটা অংশ বিশেষ বীমা করে দিয়েছে জিহাদ খানের কাছে। এই যে আপনি যেটা করছেন সেটা বীমা। সাকিব খান এই একটা কোম্পানি তার ঝুঁকি কমাইতে আরেকটা কোম্পানি নিকট বীমা করছে, সেটা পুনর্বীমা। ক্লিয়ার? এবার বুঝাই দিচ্ছি। এবার অন্তত বুঝতে পারছেন কিনা বলেন। আপনার সম্পদ আপনি নিজেই 2 জায়গায় বীমা করছেন, এটা দ্বৈত বীমা। আর আপনি করছেন এক জায়গায়, ওই কোম্পানি করছে আরেক জায়গায়, সেটা পুনর্বীমা। না, বীমা থেকে একটা অধ্যায় করা রিস্ক, 2টাই করা উচিত। ওকে, মুক্তা করছে সাকিবের কাছে, সাকিব করছে বুবলি আপুর কাছে। এটা আবার কিরকম আসলো? এটা তো হইল না। ওকে, আচ্ছা তারপরে আসেন। ইয়েস স্যার, ঠিক আছে, এবার আসেন। আচ্ছা তাহলে এবার এই যে জিসান যে গার্মেন্টস এর শ্রমিকদের জন্য করছে সেটা গোষ্ঠী বীমা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কতটুকু ক্ষতিপূরণ পেতে পারে? সবটুকু তো পাবে না। সবটুকু কি পাবে? সবটুকু পাবে না। যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, যজন আংশিক
আনুপাতিক হারে ক্ষতিপূরণ পাবে। যেমন মাত্র একজন মৃত্যু হয়েছে, একজনের মৃত্যু, 7 জন অসুস্থ বা আহত, তাহলে ওই অনুপাতে ক্ষতিপূরণ পাবে, পুরাটা তো পাবে না। 1 কোটি টাকা কি পাবে? পাবে হয়তো বা একজনের মৃত্যু হয়েছে তার জন্য 2 লক্ষ, আহতর জন্য 50,000 করে, শেষ। আংশিক ক্ষতিপূরণ পাবে, আংশিক। 2 বার এসে পড়ছে, এবার এটা দেখেন, এটা না পারলে খবর আছে আপনাদের। বিসমিল্লাহ। মিস্টার রাজু সাহেব একজন শিক্ষক। ভবিষ্যতের কথা ভেবে তিনি তার স্ত্রীকে নমিনি করে একটি শাপলা ব্যাংক 18 বছরের জন্য 6 লক্ষ টাকার একটি বিমাপত্র গ্রহণ করেন। প্রতি 6 মাস অন্তর অন্তর 6,000 টাকা করে প্রিমিয়াম প্রদান করার পর চুক্তি থাকলেও 8 বছর পরে হঠাৎ শারীরিকভাবে অক্ষম হয়ে যায়। শিক্ষকতা ছেড়ে দেন। তিনি বীমা কোম্পানির নিকট বীমা দাবির জন্য আবেদন করলে বীমা কোম্পানি তা প্রত্যাখ্যান করেন যে না, পুরো টাকা পাবেন না, তাকে তার জমাকৃত অর্থের অংশ বিশেষ ফেরত দেয়। আমাকে একটু কষ্ট করে বলেন, এই যে 18 বছরের জন্য বীমাপত্র নিচ্ছেন, এটা কোন বীমা? এবার বলেন, জমাকৃত অংশে ফেরত দিচ্ছে, এটা কিসের জন্য? দেখি কে বলতে পারেন, দেখি সাথে সাথে কে পান। সময় 1 মিনিট। বীমা থেকে 2টা অ্যান্সার করা লাগবে, ঠিক আছে? 4টা থাকবে। 18 বছরের জন্য বীমা করছে, জমাকৃত অংশ বেশি ফেরত দিচ্ছে, তার মানে এটা হচ্ছে সমর্পণ মূল্য। কেন? অক্ষম, অক্ষম হয়ে গেলে তো সমর্পণ মূল্য দিতে হবে, আর সে তো 2 বছর কমপক্ষে চালাইছে, তাই শেষ। এগুলো আসলে 1-2 এর ব্যাপার, সৃজনশীল। জনাব উসমির একটি গাড়ি আছে, তিনি গাড়িটির মূল্য 30 লক্ষ টাকা নির্ধারণ করে জোনাকি বীমা কোম্পানির সাথে চুক্তি করেন। গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। জনাব উসমি বীমা কোম্পানির নিকট সম্পূর্ণ ক্ষতিপূরণ দাবি করেন। বীমা কোম্পানি দাবির যৌক্তিকতা বিবেচনা করে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করেন। ক্ষতিগ্রস্ত গাড়িটি বীমা কোম্পানি দাবি করলে জনাব উসমি তা হস্তান্তরে অস্বীকৃতি জানালেও পরে তা প্রদানে বাধ্য হয়। অস্বীকৃতি জানাতে পারবে? 30 লাখ টাকা দিয়ে দিছে, গাড়ির মূল্য 30 লাখ, পুরোটা তো দিয়ে দিছে, তারপরে বাকি অংশ বিশেষ তো বীমা কোম্পানি নিয়ে যাবে। কেন? কারণ স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী। ওকে, ক্ষতিপূরণ দিছে কোন ক্ষতিপূরণ দাবি করছেন? এই যে জনাব উসমি কোন নীতির আওতায় ক্ষতিপূরণ পেয়েছেন? ওকে, উদ্দীপকে ক্ষতিগ্রস্ত গাড়িটি হস্তান্তরে অস্বীকৃতি জানার যুক্তি ছিল কি? হ্যাঁ, কারণ স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছেন স্থলাভিষিক্তকরণের নীতি কি? যে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দিলে অবশিষ্ট সম্পদের মালিকানা আপনি আর থাকবেন না, বীমা কোম্পানি গাড়িটা নিয়ে যাবে। ওকে, মিস্টার আকিজ একটি দোকান চালু করেন। তিনি বন্ধুর পরামর্শে পদ্মা কোম্পানির সাথে 1 বছর মেয়াদি 2 লক্ষ টাকার একটি অগ্নিবীমা চুক্তি সম্পাদন করেন, 1 বছর। এই জন্য মিস্টার আকিজ পদ্মা কোম্পানিকে এককালীন 20,000 টাকা প্রদান করেন। এটা কি বলেন তো? 20,000 টাকা দেয় যে পরবর্তীতে অগ্নিজনিত ক্ষতি হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করে। আচ্ছা, এই যে 20,000 টাকা প্রদান করছেন, এটা কি জিনিস? বীমা কোম্পানিকে এককালীন প্রিমিয়াম, এটা হচ্ছে প্রিমিয়াম। তারপরে বলছে কি, হ্যাঁ
উদ্দীপকে মিস্টার আদিনের প্রদত্ত অর্থকে ওই 20,000 টাকাকে প্রিমিয়াম ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্য বলা হয়। বীমা হলো সম্ভাব্য ক্ষতির বিপরীতে আর্থিক নিরাপত্তা ব্যবস্থা। হ্যাঁ ঠিক আছে, উদ্দীপকের সাথে বানায় লিখবেন। মিস্টার সিনহা তার পণ্যের গুদামের জন্য 12 লক্ষ টাকার অগ্নি বীমা পলিসি গ্রহণ করেন। ঝুঁকির আধিক্য বিবেচনায় তিনি উক্ত সম্পত্তির জন্য অন্য বীমা কোম্পানির সমপরিমাণ মূল্যের আরেকটি অগ্নি বীমা পলিসি সম্পাদন করেন। অগ্নিকাণ্ডজনিত কারণে 3 লক্ষ টাকা মূল্যের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। বীমা দুটি কোম্পানির এবং দুটি বীমা কোম্পানি মিস্টার সিনহাকে সমান হারে ক্ষতিপূরণ প্রদান করে। ক্ষতিগ্রস্ত সম্পত্তির অবশিষ্টাংশ বীমা কোম্পানি দাবি করে মিস্টার সিনহা তা দিতে অস্বীকৃতি জানায় না, পারবে না, কারণ স্থলাভিষিক্ত নীতি অনুযায়ী দিতে হবে, সব ক্ষতিপূরণ ফেরত বাকিটা ফেরত দিতে হবে। আচ্ছা, তিনি করছেন কি 12 লক্ষ টাকা অগ্নি বীমা পলিসি গ্রহণ করেন, দুটা বীমা কোম্পানি করে বীমা করছেন, তাই না? 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ হয়েছে, তাহলে এ কোম্পানি বি কোম্পানি এ দিবে 1.5 লক্ষ, বি দিবে 1.5 লক্ষ, কারণ আনুপাতিক হারে ক্ষতিপূরণ দিবে, আনুপাতিক হারে। ভালো করে বুঝাই দিচ্ছি প্রশ্নটা। মিস্টার সিনহার গুদামে পণ্য ছিল 12 লক্ষ টাকা, ওইখান থেকে একটু বুঝাই নিই আপনাদের। তার গুদামে পণ্য ছিল 12 লক্ষ টাকা, সে দুইটা বীমা কোম্পানি করে বীমা করছে, এ বি, তার মানে দ্বৈত বীমা করছে সে। আচ্ছা, আর এই দ্বৈত বীমার ক্ষেত্রে কিভাবে ক্ষতিপূরণ দিবে? আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেয়। হঠাৎ করে 3 লক্ষ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, তাহলে এ কোম্পানি দিবে 1,50,000, বি কোম্পানি 1,50,000। আচ্ছা, তাইলে এই যে 1,50,000 এটা হচ্ছে আনুপাতিক হারে ক্ষতিপূরণ দিবে। আর এই যে 3 লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে, এইটার যে আগুনের অংশ বিশেষ সেটা পাবে বীমা কোম্পানি, সেটা স্থলাভিষিক্ত নীতি অনুযায়ী বীমা কোম্পানি নিয়ে যাবে, তাকে দিবে না। ওকে, উদ্দীপকে ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে বীমার কোন নীতি অনুসৃত হয়েছে? আনুপাতিক অংশগ্রহণ। উদ্দীপকে বীমা কোম্পানির দাবির যৌক্তিকতা স্থলাভিষিক্ত নীতি অনুযায়ী যৌক্তিক, কারণ অবশিষ্ট ওই ভাঙাচোরা অংশটা বীমা কোম্পানি নিয়ে যাবে। আরো আছে, জনাব আনাস ও আকসা ইকরা কোম্পানি লিমিটেড সাথে 15 বছর মেয়াদী দুটি বীমা চুক্তি সম্পাদন করেন। জনাব আকসা নমিনি হিসাবে তার ছেলেকে মনোনয়ন করেন। তিনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে তার স্ত্রী বীমা দাবি করেন, পারবে না। নমিনি দিছে ছেলেকে, দেখেন নমিনি দিছে ছেলেকে, স্ত্রী কি পাবে? পাবে না। অন্যদিকে জনাব আনাস করোনা মহামারীতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় 5 বছর পর বীমা প্রিমিয়াম চালিয়ে যেতে অক্ষম প্রকাশ করেন। ওকে, তাহলে সমর্পণ মূল্য পাবে। উদ্দীপকে জনাব আনাসের অপারগতা প্রকাশে বীমা কোম্পানি করণীয় কি? সমর্পণ মূল্য ফেরত দেওয়া। উদ্দীপকে উল্লেখিত জনাব আকসার স্ত্রী বীমা দাবি যৌক্তিকতা মূল্যায়ন করো, অযৌক্তিক, কারণ পাবে তার ছেলে নমিনি, তাহলে তো আর সে পাবে না। ক্লিয়ার? এগুলো কিন্তু আসবে পরীক্ষায়। আমি একটু সৃজনশীল ক্লাসটা দিছি, তো সৃজনশীলের সাথে সাথে প্র্যাকটিস করাইলে ক্লিয়ার হয়ে যাবে। মেয়াদি জীবন বীমা, কিন্তু এখানে তো মেয়াদি জীবন বীমার কথা বলেন, একা ওই বীমা কোম্পানি করণীয় কি? সমর্পণ মূল্য ফেরত দেওয়া। ঠিক আছে, দুইটাই মেয়াদি জীবন বীমা, কারণ 15 বছর তো এই জন্য। ওকে, আর দুইটা সৃজনশীল আছে। জনাব মিরাজ তার আবাসিক ভবনের জন্য এবিসি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে 6 মাস মেয়াদি বীমা চুক্তি করেন। মেয়াদ শেষ হলে জনাব মিরাজ কোম্পানির নিকট বীমা দাবির আবেদন জানায়। এবিসি কোম্পানি জনাব মিরাজের দাবি
পরিশোধ করতে অস্বীকৃতি জানায়। এটা কি সম্ভব? সে ভবনের বীমা করছে, ভবন, তার মানে সম্পত্তির বীমা করছে। উদ্দীপকে জনক মিরাজ কোন ধরনের বীমা করছেন? সম্পত্তি বীমা। ভবনের জন্য। বীমা নীতির আলোকে এবিসি কোম্পানির কর্তৃক বীমা দাবি পরিশোধের অস্বীকৃতি জানানোর যৌক্তিকতা আছে কি? দেখো তো। হ্যাঁ, 6 মাস মেয়াদি বীমা করছে, মেয়াদ শেষ হয়ে গেছে। হ্যাঁ, মেয়াদ শেষ, মেয়াদ শেষ, অবশ্যই বীমা কোম্পানি দিবে না। সময় শেষ হয়ে গেছে, দিবে না। উসমির একটি গাড়ি বেচে, ও আচ্ছা, এ তো পড়াইছি না। শেষ হয় না কখন? ও, এটাই শেষ, এটাই শেষ। মিজান একজন ব্যবসায়ী, তিনি একটি বীমা কোম্পানি থেকে জীবন বীমা পলিসি গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী জনাব মিজানের মৃত্যুতে তার স্ত্রী রাতুলকে বীমা দাবি পরিশোধ করা হবে, রাতুলকে। অপরদিকে জনাব মিজান তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বীমা পলিসি গ্রহণ করার চিন্তা করছেন, এটা গোষ্ঠী বীমা। ওকে, মৃত্যুতে স্ত্রী রাতুলকে বীমা দাবি পরিশোধ করা হবে। তাহলে বেঁচে থাকতে তো টাকা পাবে না, কোনো মেয়াদ নাই, তাহলে আজীবন, আজীবন, কোনো মেয়াদ নাই। মৃত্যু হওয়ার পরে, দেখেন, মৃত্যু শেষে তার স্ত্রী টাকা পাবে, মৃত্যুর পরে কোনো মেয়াদ নাই, তাহলে এটা আজীবন। উদ্দীপকে বর্ণিত জনাব মিজান নিজের জন্য কোন ধরনের জীবন বীমা পলিসি গ্রহণ করেছেন? আজীবন। মৃত্যুর পরে তার স্ত্রী টাকা পাবে। জনাব মিজানের তার প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কোন ধরনের বীমা পলিসি গ্রহণ করা উচিত? গোষ্ঠী। না, বলেন ক্লিয়ার কিনা? তো করা যাবে, সম্পত্তি বীমা করা যায় না? আমি আমার গাড়ির জন্য 6 মাসের জন্য করবো, বাড়ির জন্য 6 মাসের জন্য করবো। হ্যাঁ, ওই 6 মাসের লাভ। ঠিক আছে, যা পড়াইছি একেবারে নিশ্চিত পরীক্ষায় 40 তো আসবে। আপনি তো সৃজনশীল দিবেন 2টা, এই যে এটা, এটা ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, এই যে এটা, এখান থেকে সরণনীতি, বিমাযোগ্য স্বার্থের নীতি, চূড়ান্ত বিশ্বাসের নীতি, আর্থিক ক্ষতিপূরণ নীতি, আনুপাতিক অংশগ্রহণ নীতি, প্রত্যক্ষ কারণের নীতি, স্থলাভিষিক্তকরণের নীতি। এখান থেকে আসবে কি? এখান থেকে আসবে সাময়িক জীবন বীমা, আজীবন জীবন বীমা, মেয়াদি জীবন বীমা, পুনর্বীমা, দ্বৈত বীমা, গোষ্ঠী বীমা, সমর্পণ মূল্য, যৌথ বীমা, বীমা প্রিমিয়াম। বাস, এর বাইরে কিছু আসলে তারপর আমাকে বলবেন। ওয়াইফ মারা গেলে নমিনি চেঞ্জ করতে হবে। ওয়াইফ যদি মারা যায় তখন আপনার নমিনি চেঞ্জ করবেন। আচ্ছা, আর যত প্রশ্ন আছে এমসিকিউ ক্লাসে সব ক্লিয়ার করে দিব।